শুভ সন্ধ্যা। আমরা একটা লেকচার সিরিজ এক্স-রে ক্রিস্টালোগ্রাফি সলিড স্টেট কেমিস্ট্রিতে চালাচ্ছি। আজকের লেকচারটা 23 নম্বর লেকচার। তো আমি 23 নম্বর লেকচারটা শুরু করার আগে 22 নম্বর লেকচারের প্রথম স্লাইডটা শেষ স্লাইডটা নিয়ে একটু আলোচনা করে বাকি স্লাইড গুলাতে 23 নম্বর লেকচারের কন্টেন্টটা থাকবে। আপনারা দেখতেছেন যে ইংরেজি বাংলা মিশানো হয়ে যাচ্ছে, কিন্তু এইসব স্লাইড ইংরেজিতে প্রিপেয়ার করতে হচ্ছে। আর বাংলা আর ইংরেজি টার্মিনোলজি গুলো এমন হয় যে বাংলায় বললে পরে দেখা যাবে যে হয়তো সেন্সটা আসতেছে না ঠিক মতো। এর জন্য কিছু টার্মিনোলজি আমি ইংরেজিতেই ব্যবহার করব। সলিড স্টেট কেমিস্ট্রি কিংবা ক্রিস্টালোগ্রাফির টার্মিনোলজির বাংলা ভার্সন খুব সম্ভবত এখন পর্যন্ত আমরা করতে পারিনি। তো আমি 22 নম্বর লেকচারে যেটা করেছিলাম, শেষ স্লাইডটা ছিল আমরা এই যে ক্লোজ প্যাক স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করতেছি, তার আলোচনা করে আমরা যেটা পেয়েছি সেটা এটা করতে চাই এখন, যে আমরা কতটুকু স্পেস ফিল আপ করলাম, ক্লোজ প্যাকিং কতটুকু হলো সেইটা একটু আলাপ করতে চাই, এবং সেই আলাপটা করে ফেলেছি। কিন্তু আবার এটা আবার বলছি এই কারণে, কারণ এইখান থেকে পরবর্তী লেকচার স্লাইড গুলা জেনারেট হবে, যার জন্য এটা আলাপ করছি। আমরা দেখাতে চাচ্ছিলাম যে আমরা যে স্ফিয়ার ধরে নিয়েছি, সেই স্ফিয়ার ধরে নিয়ে তারপরে স্ফিয়ার গুলা সেম রেডিয়াসের স্ফিয়ার ধরে নিয়ে আমরা ক্লোজ প্যাকিং করছি এবং 3 ডাইমেনশনালি ক্লোজ প্যাকিং করছি। তো সেইটা আবার আমরা কি করতেছি, এই যে 3 ডাইমেনশন বলতে যে এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন, জেড ডাইরেকশন দেখায়, আমরা একটা এই ফিগারটা আগেও দেখিয়েছি, এবং এইটাও আমরা বলেছিলাম যে আমরা যদি একটা স্ফিয়ারকে চতুর্দিকে কোঅর্ডিনেট দেখি কয়টা, তো সবচেয়ে বেশি 6th কোঅর্ডিনেটেড যেটা আছে স্ফিয়ারটা, এইটাই সবচেয়ে বেশি ভাবে স্পেস ফিল করা যায়। 5 কিংবা 4-এর যদি কোঅর্ডিনেশন হয় তাহলে স্পেস আনফিল্ড থেকে যায়। তো এর জন্য এইটা আমরা এখন যে স্লাইডের যে প্লেনে আছে, এটাকে যদি আমরা পারপেন্ডিকুলার টু দিস প্লেন করি, তাহলে আরেকটা লেয়ার সাজাবো, এগুলা বলে ফেলেছি এবং বলছি এই সাজানোটা যদি এইরকম সিকোয়েন্সে হয়, এ বি এ বি এ বি, তাহলে এইটাকে আমরা বলি হেক্সাগোনাল ক্লোজ প্যাক। আর যদি এটা হয় এ বি সি এরকম করে যদি সাজাই, তাহলে এটা হয় কিউবিক ক্লোজ প্যাক। আমাদের আলাপ ইনশাল্লাহ হয়ে গেছে। এবং এখন বলতে চাচ্ছি যে এইভাবে যদি ক্লোজ প্যাক করি, তাহলে আমরা কতটুকু ভলিউম ফিল করতে পারি এই স্ফিয়ার দিয়ে, সেটা হলো 74.05%। আমরা এই 74.05% রেশিওটা কিভাবে পেলাম? এই 2 স্লাইডের মাধ্যমে আমরা একটা কিউবিক ক্লোজ প্যাকিং আউট, আপনাদের যদি মনে থাকে আমরা বলছিলাম এ একটা লেয়ার, বি আর একটা লেয়ার, সি আর একটা লেয়ার, তারপরে আবার এ বি সি। তো এইভাবে যদি আমরা সাজাই, এই যে ফিগারটা দেখছি, এইভাবে যদি সাজাই, তাহলে এইখান থেকে আমরা যেটা করতে পারি, টোটাল স্ফিয়ার কতটুকু ভলিউম ইউনিট সেলের এগেইনস্টে হলো সেইটা দেখি, যে এটা 0.7405%, তার মানে 74.05% আমরা ফিল আপ করতে পারি। এইরকম করে আমরা যদি, এটা ছিল তো ফেস সেন্টার্ড ইউনিট সেল, ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, এরকম যদি আমরা হেক্সাগোনাল ইউনিট সেল নিয়ে এইভাবেই আমরা ক্যালকুলেশন করে ভলিউমটা দেখাতে পারি, সেইটাও দেখা যায় 74.05% ভলিউম। কিন্তু আমরা যদি নন কিউবিক ক্লোজ প্যাক যদি করি, নন ক্লোজ প্যাক স্ট্রাকচার যদি করি, যেমন ধরেন নন ক্লোজ প্যাক স্ট্রাকচার বলতে আমরা বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার যেটা আছে সেটা নন ক্লোজ প্যাক স্ট্রাকচার, সেইটাতে যদি ভলিউম দেখি যে ভলিউমটা কমে যাচ্ছে, মানে ভলিউম আরো কম হচ্ছে, 68.02, মানে 68.02। তো এইভাবে করে আমরা
ডেন্সিটিটা বাহির করলাম যে কিউবিক ক্লোজ ব্রেকে আর হেক্সাগোনাল ক্লোজ ব্রেকে ডেন্সিটিটা হয় 74.05। আমরা যদি বডি সেন্টার কিউবিক নেই তাহলে ওইখানে 68.02। আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে যে আমরা এইটার কোঅর্ডিনেট সিস্টেমটা একটু বোঝা, কিভাবে কোঅর্ডিনেটটা আমরা ডিরাইভ করতে পারি, কিংবা কিভাবে আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আইডেন্টিফাই করতে পারি। এবং এইটা যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে কি হয়, তাহলে আমাদের একটা এরকম একটা ফিগার, যে ফিগারটা দিয়ে আমরা যদি বলি যে 3 ডাইমেনশনাল পার্সপেক্টিভস আমরা দেখাচ্ছি, যদিও এই স্লাইডটা আমরা 2 ডাইমেনশন 3 ডাইমেনশনটা দেখাতে পাচ্ছি না। তো 3 ডাইমেনশন পার্সপেক্টিভে আমরা এই রকম করে একটা আঁকতে পারি যে 3 ডাইমেনশনালি আমরা ফেস সেন্টার্ড কিউবিক অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছি 3 ডাইমেনশনাল। কিন্তু এইটা সব সময় এটা হলো এই ডেসক্রিপশনটা আমি বলবো লেস একুরেট বলবো। আমরা যদি আরো একুরেট করতে চাই, আনএম্বিগুয়াস করতে চাই, যদি ডেসক্রিপশন যদি করতে চাই, তখন আমরা এটাকে প্রজেক্ট করতে হয় যে কোনো একটা ইউনিট সেল এজ দিয়ে। যেমন ধরেন আমরা এটাকে যদি এই যেটা এইটা আমরা প্রজেক্ট করছি কিভাবে, জেড ডাইরেকশন দিয়ে। সুতরাং এই জেড ডাইরেকশন দিয়ে প্রজেক্ট করলে আমরা এ বি ইউনিট সেল ফেস যে হলো, সেইখানে আমরা অ্যাটমের পজিশনটা কিভাবে আমরা করতে পারি, ডিসক্রাইব করতে পারি। এই যেমন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট দিয়ে ডিসক্রাইব করবো এটা, তাই না? তো আমরা এখানে কি করতেছি, ফ্র্যাকশন অফ সি, দ্যাট মিনস জেড ডাইরেকশন দিয়ে আমরা প্রজেক্ট করতেছি এটাকে। তো প্রজেক্ট করার পরে এই যে বি হলো, এইখানে আমরা দেখতে পাই অ্যাটম গুলা কিভাবে আছে। আমরা জানি যে এই যে আপনাদের ডাবল সার্কেল যেটা দেখাচ্ছি, এটার কোঅর্ডিনেট, এটা যেহেতু এটা অরিজিন, এটার কোঅর্ডিনেটটা হলো 0, আর জেড ডাইরেকশনে 1 আছে। তো এটা দেখেন, কিন্তু এইখানে যদি আসি, আমরা কি করতেছি যে এইটার কোঅর্ডিনেট হাফ, কিন্তু জেড ডাইরেকশনটাও হাফ আছে এখানে। এইভাবে দেখাচ্ছি আমরা। তো এইভাবে দেখিয়ে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা ডিসক্রাইব করতে পারি। এখন আমি যেটা করব যে আমাদের যদি মনে থাকে, আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে আমরা এফেক্টিভলি 4 পজিশন পাই ইউনিট সেলের যদি এটা ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস হয়। 4 পজিশন পাই। সেই 4 পজিশনের কোঅর্ডিনেটসটা কিভাবে, সেইটা একটু আলাপ করতে চাই এখানে। যেমন এই পিকচার দিয়ে আমরা সেটা আলাপ করতেছি। এইটা হলো একটা কর্নার, লেফট কর্নার, যেটাকে আমরা অরিজিন বলি। অরিজিনে যদি আমাদের একটা অ্যাটম থাকে, তো এটার এক্স ওয়াই জেড ডাইরেকশন 0 0 0 হয়, এটাকে আমি অরিজিন বলতেছি, তাই না? আচ্ছা, এখন এই বি ডাইরেকশন যদি আসি, তাহলে এটা কি হবে, বি ডাইরেকশন হাফ, আর এ ডাইরেকশন 0 এবং জেড ডাইরেকশন হাফ। তাহলে আমরা হাফ হাফ 0 বলতেছি, কিংবা হাফ 0 হাফ বলতেছি। এরকম করে আমরা এইটা যে আছে, এইটা দেখেন, এইটা আমরা বলতেছি জেড ডাইরেকশনটা 0 আর হাফ হাফ পজিশন, এ হাফ বি হাফ, জেড ডাইরেকশন 0। এই যে পাশে হাফ লিখতেছি, এটা জেড ডাইরেকশনটা দেখাচ্ছি আমরা। এ ডাইরেকশন তো আছে, বি ডাইরেকশন আছে, জেড ডাইরেকশন দেখাচ্ছি। তো এইভাবে করে আমরা চারটা যে ইউনিভার্সালে যে 4টা পজিশন আছে, সেই 4টা পজিশন এফেক্টিভলি তার কোঅর্ডিনেটটা করতে পারি, দেখাতে পারি। বাকিগুলা কিন্তু আমরা দেখবো যে সিমেট্রির কারণে জেনারেট হবে বাকি অ্যাটম গুলা। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে এখানে ফ্র্যাকশনাল কোঅর্ডিনেটস বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যে জেড ডাইরেকশনটা সবসময় লেস দেন 1 হবে, লেস দেন 1। দ্যাট মিনস 0 থেকে 0.99 যদি অ্যাটমের কোঅর্ডিনেট থাকে, সেটা আমরা একটা ইউনিট সেলের মধ্যে পাই। এইখানে আমরা দেখেন 4টা ইউনিট সেল ডিসক্রাইব করছি, 4টা ইউনিট সেল দেখেন, হ্যাঁ, 4টা ইউনিট সেল আঁকছি আর কি আমরা 3 ডাইমেনশনালি। এইটাকে যদি অরিজিন ধরি, এই জিনিসটা যদি অরিজিন ধরি, তাহলে আমাদের এক্স ডাইরেকশন হলো এইটা, ওয়াই ডাইরেকশন এইটা, আর জেড ডাইরেকশন এইটা। এখন আমরা যদি এই ইউনিট সেলের এই পয়েন্টটা যদি
কোঅর্ডিনেট দিয়ে করতে চাই, তাহলে কি হলো, আমরা দেখলাম এক্স এর দিয়ে হাফ, ওয়াই এর দিকে হাফ, জেড ডাইরেকশন এটা 0, তাই না? এক ইউনিট সেল পরে যদি অপোজিট ফেজে চাই, তাহলে হাফ হাফ আর জেড ডাইরেকশনটা 1, less than 1 or equal to 1. সিমিলারলি আমরা যদি এই দিকে নিচের দিকে নামি, তাহলে হাফ হাফ -1 জেড ডাইরেকশন। আমি যদি এই ডাইরেকশন দিয়ে যাই, তাহলে কি হচ্ছে, এক্স ডাইরেকশনটা মাইনাস হচ্ছে, আর ওয়াই ডাইরেকশনটা হাফ, আর জেড ডাইরেকশনটা 0। আমরা যদি এখন উপরে চলে যাই, তো মাইনাস হাফ হাফ 1, আবার যদি নিচে চলে আসি মাইনাস হাফ হাফ -1। এইভাবে আমরা কোঅর্ডিনেট সিস্টেম গুলা, ফ্র্যাকশনাল কোঅর্ডিনেট সিস্টেম গুলা, আমি এটাকে অ্যাটম ধরে যদি কিংবা স্ফেয়ার ধরে যদি, তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেম গুলা ডিসক্রাইব করতে পারি। আমি আশা করি এইটা আমরা ভালো করে বুঝলাম। আচ্ছা, তারপরে এখন আমরা যেটা করতেছি, আমরা মেটেলে কিছু কিছু মেটেল তার ইউনিট সেল ডাইমেনশন এবং মেটালিক রেডিয়াই এবং সাম কমন মেটালস এর ইয়েটা দিয়েছি এখানে। যেমন ধরেন আমরা কিউবিক ক্লোজ স্পেক্ট, এই মেটেল গুলার কিউবিক ক্লোজ, আরো আছে মেটেল, কিন্তু এই মেটেল গুলা কিউবিক ক্লোজ স্পেক্টে অ্যারেঞ্জমেন্ট করতে পারি। কিউবিক ক্লোজ স্পেক্ট, এই যে কপার, সিলভার, ডিসক্রাইব করতে পারি স্ট্রাকচার, কপার, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম, নিকেল, লেড, এবং তার এই মেটেল অ্যাটম গুলার রেডিয়াসটা দিয়েছে এখানে। আর আমরা কি করছি, ইউনিট সেলের ইউনিট সেল প্যারামিটার দিয়েছে, এই যে ইউনিট সেল প্যারামিটার। মাইন্ডিং, এটা যদি কিউবিক ক্লোজ স্পেক্ট হয়, একটা ভেরিয়েবল সেল প্যারামিটার থাকে এবং সেটা হলো এ, এবং A is equal to B, B is equal to C, যদি আপনার নিশ্চয়ই আপনাদের মনে আছে, A is equal to B, B is equal to C, C, তাই না, আলফা বিটা গামা 90 ডিগ্রি। তো এইভাবে আমরা ইউনিট সেলটা এখানে দেখাচ্ছি। এইটা আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমিন করা জিনিস। আচ্ছা, এইরকম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর বেলায় দেখেন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, টাইটেনিয়াম, জিরকোনিয়াম, এরা হেক্সাগোনাল ক্লোজ প্যাক্টে স্ট্রাকচারটা ক্রিস্টালাইজ হয়, মেটালের স্ট্রাকচারটা, মেটালটা ক্রিস্টালাইজ হয়, এবং তার মেটালের রেডিয়াসটা, এই যে রেডিয়াসটা দেওয়া আছে ইন আর্মস্ট্রং, এবং ইউনিট সেল প্যারামিটারটা এবার দেখেন এ আর সি দেওয়া আছে। হেক্সাগোনাল হলে এ ইজ ইকুয়াল টু বি, বি ইজ নট ইকুয়াল টু সি, তার জন্য আমরা এর প্যারামিটারটা দিচ্ছি আর সি প্যারামিটারটা এখানে দিচ্ছি। সিমিলারলি আমরা বলছিলাম যে কিউবিক ক্লোজ প্যাকিং এবং হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এছাড়াও আরেকটা আছে মেটাল স্ট্রাকচার, সেটা হলো বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। তো বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার এটা নন ক্লোজ প্যাকড স্ট্রাকচার, কিন্তু সেটাও এইখানে আছে। কোন কোন মেটাল এই টাইপের স্ট্রাকচার ক্রিস্টালাইজ হয়, আয়রন, ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন, টালিয়াম বা বেরিয়াম, এবং সেই একই জিনিস আমরা এখানে দিচ্ছি। বডি সেন্টার্ড কিউবিক হলে কি হবে, সেল প্যারামিটার একটা প্যারামিটার এ ইজ ইকুয়াল টু এই যে সেল প্যারামিটারটা দেওয়া আছে, কেমন? তো এইটা হলো। এখন আমি এইখানে দুইটা জিনিস বলি, যে আমরা এইখানে দেখেন এই যে among the metals irregular, এই যে এখানে যে আমরা টেবিল দেখতেছি, দেখেন কোন ধরনের আমরা বলতে পারতেছি না যে এই রেডিয়াসের কারণে কিংবা এই সেল প্যারামিটারের কারণে এই জিনিসটা এইভাবে ক্রিস্টালাইজ হতে, এটা বলতে পারতেছি না। তা আমরা কেন এইটা হয় এখনো এটা ভালো করে ওয়েল আন্ডারস্টুড না, কিন্তু বুঝছেন। তো যার জন্য এইটা ল্যাটিস এনার্জি যদি আমরা ক্যালকুলেট করে দেখি, তাহলে দেখবো যে হেক্সাগন ক্লোজ স্পেক্টর, কিউবিক ক্লোজ স্পেক্টর মেটালের স্ট্রাকচার আর মোটামুটি কম্পারেবল। তো ওইটা দিয়েও প্রবাবলি বলতে পারি না। তাহলে কি হয়, মনে হয় বন্ডিং রিকোয়ারমেন্টস এন্ড ব্যান্ড স্ট্রাকচারের উপরে এই মেটাল গুলা এই ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার ক্রিস্টালাইজ করে, কেমন? আরেকটা জিনিস আছে, আমরা কিছু কিছু এলয় আছে, যে এলয় গুলার এরকম ক্রিস্টাল স্ট্রাকচার পাই এই যে কিউবিক ক্লোজ প্যাকিং দিয়ে কিংবা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং দিয়ে পাই। এলয় বলতে আমরা কি বুঝি, এলয় হলো এমন জিনিস যে আমরা সলিড সলিউশন বলি। সলিউশন বললেই তো মনে আসে যে একটা সলিউট থাকতে হবে, একটা সলভেন্ট থাকতে হবে, তাই না? তো
এই যে সলিড সলিউশন বললাম, তো এইখানে সলভেন্ট কি আর সলিউট কি, তার মানে দুইটাই সলভেন্টটা এবং সলিউটটা দুইটাই সেম স্টেটে, যেমন সলিড, দুইটাই সলিড, একটার পরিমাণ বেশি আরেকটা পরিমাণ কম। যেমন ধরেন যে কপার আর গোল্ডের আমরা একটা ফুল রেঞ্জে সলিড সলিউশন প্রিপেয়ার করতে পারি, হাই টেম্পারেচারে ফুল রেঞ্জে সলিউশন। তখন কপার আর গোল্ডটা যদি কাঁধে কপার আর গোল্ড দেখিয়ে যে দেখেন কপার, এইখানে কপার আর গোল্ড আছে তাই না, দুইটাই কিন্তু কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার ক্রিস্টালাইজ হয়। তো এখন কপার আর গোল্ডের অ্যালয় যেটা করলাম সেইটাও দেখি কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচারের হাই টেম্পারেচার, কিন্তু এই কপার আর গোল্ড তখন কয় কি ডিস্ট্রিবিউটেড স্ট্যাটিস্টিক্যালি, এটা কোনো ইয়ে নাই যে আবার আমরা যদি এনিল করে ফেলি তাইলে তখন দেখি এই যে সলিউশন হয়েছে এটা স্ট্রাকচার্ড হয়। তো এই যে অর্ডার ডিসঅর্ডার মানে অর্ডার ডিসঅর্ডার ফেনোমেনা এইভাবে আমরা মেটালিক এবং আয়নিক স্ট্রাকচারে দেখতে পাই। পরের স্লাইডটাতে যদি যাই, আমি এইখানে যা যা বলছিলাম যে 74.05 আমরা স্পেস ফিল আপ করেছি, তো বাকি স্পেস গুলা কি, এই যে বাকি যে 100-100 মধ্যে বাকিগুলা থাকবে সেইগুলা কি, এইগুলাকে আমরা বলি মানে ক্রিস্টালোগ্রাফির ভাষায় ইন্টারস্টিশিয়াল সাইটস। তার মানে ইন্টারস্টিশিয়াল সাইটস আবার কি ধরনের হতে পারে, আমরা মনে থাকে যদি আপনাদের টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রালের কথা বলছিলাম, টেট্রাহেড্রাল সাইটস কি কোনটা হতে পারে, অক্টাহেড্রাল সাইটস কি হতে পারে, এই যে এইখানে দেখেন টেট্রাহেড্রাল সাইটস দেখানো হচ্ছে। আমরা যদি এই বেস প্লেনের তিনটা থাকে, উপরে যদি একটা স্পেয়ার থাকে, এইখানে যে ভ্যাকেন্সি কি ভয়েড হলো এইটা টেট্রাহেড্রাল সাইটস। আবার আমরা যদি ওই এই এটমটা যদি উপরে ধরে নেই আমাদের দিকে আসতেছে যে ডাইরেকশন দিকে, ওইটা যদি ডাইরেকশন নিচের দিকে যায় তাহলে এইটা আর একটা সাইট, এই যে টেট্রাহেড্রাল সাইট। এর জন্য টেট্রাহেড্রাল সাইটের পজিশন আমরা টি প্লাস একটাকে বলি আর টি মাইনাস আর একটাকে বলি। এই যে এই ফিল্ডটাকে টি প্লাস বলতেছি আর টি মাইনাস বলতেছি। তার মানে কি আমাদের এ লেয়ার বি লেয়ার আছে, তার মধ্যে টেট্রাহেড্রাল সাইট টি প্লাসও আছে টি মাইনাসও আছে। এই যে এইখানে দেখেন খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, এটাকে যদি টি মাইনাস বলে এটা টি প্লাস, কারণ টেট্রাহেড্রাল সাইট এই দুই ধরনের টেট্রাহেড্রাল সাইট হয়, দুই ওরিয়েন্টেশনে টেট্রাহেড্রাল সাইটস হয়। কিন্তু অক্টাহেড্রাল সাইটস গুলো এক ওরিয়েন্টেশনের হয়, দুই ওরিয়েন্টেশনে না। এবং এইখানে এই ফিগার দিয়ে আমরা অক্টাহেড্রাল সাইটস গুলা দেখাচ্ছি কিভাবে অক্টাহেড্রাল সাইটস হয়। যেমন এ আর এইখানে একটা অক্টাহেড্রাল সাইটস বি। এটাকে যদি আরো ক্লিয়ার করি, এখন এখানে আমরা প্লেনার স্পেয়ার দেখি তাহলে আমরা এখানে অক্টাহেড্রাল সাইটসটা খুঁজে পেয়ে যাব। যেমন ধরেন এই যে 4, 5 স্পেয়ার আর 3, 2 স্পেয়ার দিয়ে একটা প্লেন, আর ওদের টপ 1 এবং 6 দিয়ে একটা, তো এটা হলো অক্টাহেড্রাল সাইটস। তো এইরকম অক্টাহেড্রাল সাইটস টেট্রাহেড্রাল সাইটস কিভাবে হয় আমরা এইখানে ভালো করে এক্সপ্লেইন করলাম। আচ্ছা, তারপরেরটাতে আমরা যদি যাই, এখন আমরা একটা কিউবিক একটা ধরেন ফেস সেন্টার্ড কিউবিকের পজিশন নিয়ে কোন জায়গায় অক্টাহেড্রাল সাইটস আছে, কোনটা জায়গায় টেট্রাহেড্রাল সাইটস আছে, সেই জিনিসটা এখানে ভালো করে ডিসক্রাইব করতেছি। আচ্ছা, তো সেইটা আমি আমার এটা যাই। এখন দেখেন এ আর এই যে বি আর এই সি আর ডি, এইটা যদি আমাদের এনায়ন পজিশন হয়, তার মানে এখানে এমএক্স যদি ধরি আমরা একটা কম্পাউন্ড, এটা যদি এক্স এর পজিশন এ বি সি ডি আর বাকি পজিশন গুলা এখানে যে হবে সেইগুলা একটা টেট্রাহেড্রাল সাইটস, বোথ টি প্লাস টি মাইনাস এবং অক্টাহেড্রাল সাইটস হবে। তো আমরা এইটাকে যদি আরো ভালোভাবে বলি যে কিভাবে তাইলে আমরা অক্টাহেড্রাল সাইটসটা খুঁজে পাবো আর কিভাবে টেট্রাহেড্রাল সাইটসটা খুঁজে পাবো, এটা করতে গেলে আমরা যদি এই যে কিউবটা আছে এই কিউবকে যদি 8টা কিউবে ভাগ করে ফেলি তাহলে এটা খুব সুন্দরভাবে দেখানো যায়।
8টা কিউবে ভাগ করে ফেললে এই যে দেখেন আমরা কি করছি, এই যে এইটা ফেসে ডায়াগোনালটা আমরা 8টা ভাগ করেছি। তো এই 8টা ভাগ যদি করি আমরা করে অক্টাহেড্রাল সাইডটা পাওয়া খুব খুব ইজি ব্যাপার। এই যে সেল এইচ আছে তার সেন্টারটা হলো একটা অক্টাহেড্রাল সাইটস। সিমিলারলি এই সেল এইচ আছে যে সেন্টারটা হলো একটা অক্টাহেড্রাল সাইটস, তাই না? এইরকম আমরা এই যে এই সেল এইচ আছে এইটা অক্টাহেড্রাল সাইটস, এইরকম করে আমরা অক্টাহেড্রাল সাইটস গুলা পেয়ে যাই। এই যে 1, 2, 3 আর 4টা হলো বডি সেন্টারের মধ্যে যে স্পেসটা আছে এটা অক্টাহেড্রাল সাইটস। এখন টেট্রাহেড্রাল সাইটসও নেই তাইলে, তো অক্টাহেড্রাল সাইটস এর mx ডিস্টেন্সটা কি হবে? আমাদের সেলের যদি এ থাকে, মনে করুন এ আছে, তাহলে অক্টাহেড্রাল সাইটসটা হবে কি a/2, mx ডিস্টেন্সটা অক্টাহেড্রাল সাইটস এর a/2 হবে। এখন আমি টেট্রাহেড্রাল সাইটসে যাই। কিভাবে টেট্রাহেড্রাল সাইটস? আমরা যদি এই যে এ বি বলছিলাম সিডি, এটা দেখেন এইখানে যদি এ বি সি ডি এগুলো যদি এক্স হয়, এই একটা অ্যারেঞ্জমেন্ট, এই যে 3টা, আবার এইরকম আরেকটা অ্যারেঞ্জমেন্ট পাই, তো যেটাকে আমরা টি মাইনাস আর টি প্লাস বলছিলাম। তো ওইখানে mx এর ডিস্টেন্সটা আমরা এইভাবে পাই 1/2। এখানে ডিটেল লেখা আছে, আর একটু ভালো করে ম্যাথমেটিক্যালি যদি দেখেন তাহলে দেখা যাবে যে আমরা mx ডিস্টেন্স এখানে a √3/4 পাই mx ডিস্টেন্সটা, এইখানকার mx ডিস্টেন্সটা a/2। তো এই যে ফিগারটা দেখছেন, এই ফিগার দিয়ে আমরা কি করছি, আমরা সিমেট্রিটাও বর্ণনা করছি যে এখানে সিমেট্রিটা কি হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সিমেট্রিটা কি হবে? একটা 2-fold রোটেশন আর আরেকটা 4-fold ইনভার্সন এক্সেস আছে। কিভাবে? অপোজিট প্যারালাল টু সেল এজ, এটা প্যারালাল টু সেল এজ, এবং আমাদের কিন্তু সিমেট্রি বলতে গেলে বলে দিতে হবে প্যারালাল না পারপেন্ডিকুলার, এটা বলতে হয়। তো এই যে সিমেট্রি অপারেশনটা হচ্ছে এইটা একটা সেল এজ দিয়ে হচ্ছে প্যারালাল টু সেল এজ, কিন্তু অপোজিট ফেস রান করছে এটা। তো এইটা একটা 2-fold রোটেশন আছে, 4-fold রোটেশন আছে, 4-fold ইনভার্সন আছে, আর আরেকটা 3-fold এইভাবে এই যে ডায়াগোনালি যদি যাই 3-fold রোটেশন আছে। এইখানে আমরা সেই জিনিসটা 2-fold রোটেশন, 4-fold ইনভার্সন রোটেশন এবং মিরর প্লেন প্লাস 3-fold রোটেশনে এটা করছে কিভাবে আছে সেটা। আচ্ছা, এরপরে যদি যাই তাইলে আমরা আগে বলেছিলাম যে কোঅর্ডিনেট সিস্টেমটা, তাই না? ক্যাটায়নের কোঅর্ডিনেট পজিশন কি, অ্যানায়নের কোঅর্ডিনেট পজিশন কি, এইগুলা বলা। এইরকম ঠিক অক্টাহেড্রাল কোঅর্ডিনেশন পজিশনটা কি হবে, কোঅর্ডিনেট অ্যাটমিক কোঅর্ডিনেটস কে 1/2 0 0, এই যে এইটাকে যদি আমরা ধরি 1, এটা 1/2 0 0, এরকম যদি 2 যায়, 2তে 0 1/2 2, 3 যদি যাই 0 0 1/2, আর 4 যদি যাই তাহলে এই যে 4টা এইটা 1/2 তো এইরকম করে আমরা টেট্রাহেড্রাল প্লাস আর টেট্রাহেড্রাল মাইনাসটা দেখাতে পারি। এইরকম করে যে কিভাবে তাদের অ্যাটমিক কোঅর্ডিনেট পজিশন হয়, এই জিনিসটা আমরা এইখানে দেখতে পাই। এই দুই ফিগারটা আগে দেখেছি আপনারা। এরপরে যদি আমরা এইটাতে যাই, এটা খুব সুন্দর একটা বক্তব্য। আমরা আগে মেটালিক স্ট্রাকচার দেখছি, অ্যালয় স্ট্রাকচার দেখি, এটা আয়নিক স্ট্রাকচার। আয়নিক কম্পাউন্ড যেমন সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, তাদেরকে ডিসক্রাইব করার জন্য আমরা কি কি করতে পারি। এখানে আমি দেখেন ক্লোজ স্পেক্ট, ইউবি ক্লোজ স্পেক্ট, অ্যানায়ন এলিমেন্টসটা কিউবি ক্লোজ স্পেক্ট দিয়ে আমাদের ইন্টারস্টিশিয়াল সাইটস আছে টি প্লাস টি মাইনাস ও অক্টাল কিংবা টেট্রাহেড্রাল প্লাস পজিশন, টেট্রাহেড্রাল মাইনাস পজিশন এবং অক্টাহেড্রাল সাইটস। আমরা যদি ক্যাটায়ন সব অক্টাহেড্রাল সাইটটা যদি ক্যাটায়ন দিয়ে ফিল করি তাহলে কি স্ট্রাকচার দাঁড়ায়? এটা একটা রক্সেল স্ট্রাকচার। তো রক্সেল স্ট্রাকচার তার যতগুলা আয়নিক কম্পাউন্ডস এর রক্সেল স্ট্রাকচার হয় তারা সব পজিশন হলো আমরা অ্যানায়ন দিয়ে কিউবিক ক্লোজ প্যাকিং করবো আর ইন্টারস্টিশিয়াল সাইজ অক্টাহেড্রাল সাইট গুলো সব ফিল আপ করে ফেলবো, তাহলে রক্সেল গুলো। আচ্ছা, আরেকটা তো হতে পারে, তাই না? আরেকটা হতে পারে যে আমরা অ্যানায়ন দিয়ে ক্লোজ প্যাকিং করলাম আর কি করলাম, সবগুলা টি প্লাস মানে টেট্রাহেড্রাল টি প্লাস গুলা সব ফিল আপ করে ফেললাম।
ফিল আপ করলে কি দাঁড়ায় যে জিঙ্ক সালফাইড কিংবা ব্ল্যান্ড অর স্ফেলারাইড বলে এটাকে, এই ধরনের স্ট্রাকচার হয়। সিমিলারলি আমি যদি ইয়ে করি মানে পার্শিয়ালি যদি ফিল করি, যেমন পার্শিয়ালি 1/8 টেট্রাহেড্রাল প্লাস পজিশন, 1/8 টেট্রাহেড্রাল মাইনাস পজিশন এন্ড হাফ অক্টাহেড্রাল পজিশন, কিন্তু এনায়ন যেটা হলো, এনায়নটা হলো কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার। এইরকম করলে আমরা স্পিনেল স্ট্রাকচার পাবো। এবং সিমিলারলি ডেসক্রিপশন যখন দিচ্ছি, এবং ধরেন টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল কোনোটাই ফিল আপ না, হাফ অক্টাহেড্রাল সাইড ফিল আপ আছে, তো এটাকে আমরা ক্যাডমিয়াম ক্লোরাইড টাইপ স্ট্রাকচার বলবো। এবং 1/3 ফিল আপ করা আছে, ক্রোমিয়াম ক্লোরাইড স্ট্রাকচার বলবো। যেমন আমরা অক্টাহেড্রাল কোনো সাইড ফিল আপ নাই এবং খালি টেট্রাহেড্রাল, ফুল টেট্রাহেড্রাল প্লাস আছে, টেট্রাহেড্রাল মাইনাস আছে, এটা অ্যান্টিফ্লোরাইড স্ট্রাকচার হবে। এইরকম হেক্সাগোনাল ক্লোজ প্যাকটে যদি যাই এরকম পার্শিয়ালি ফিল আপ করি, তাহলে দেখবো যে আমরা নিকেল আর্সেনাইড স্ট্রাকচার পাচ্ছি, উডজাইড স্ট্রাকচার পাচ্ছি, ক্যাডমিয়াম স্ট্রাকচার। মাইন্ড এটা যে দেখেন আপনি এখানে জিঙ্ক সালফাইড আছে, জিঙ্ক সালফাইডের দুইটা মডিফিকেশন আছে, ইউডজাইড আর স্ফেলারাইট। এই একটা কিউবিক ক্লোজ প্যাকিং হবে আর একটা উডজাইড যেটা, এটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হবে। এরকম ক্যাডমিয়াম আয়োডাইড দেখেন যে ক্যাডমিয়াম ক্লোরাইড ছিল, এখানে ক্যাডমিয়াম আয়োডাইড, রিউটাইড, এইরকম করে সবগুলা স্ট্রাকচার আমরা ডিসক্রাইব করতে পারবো। কিন্তু মনে রাখতে হবে যে এক অ্যারেঞ্জমেন্ট দিয়ে যে স্ট্রাকচার ডিপেন্ড করে তার কিছু মেরিটস ডিমেরিটস আছে, এবং সেই মেরিটস ডিমেরিটস গুলার জন্য আলাদাভাবে আমরা স্টেকিং সিকোয়েন্স কিভাবে আমরা ইয়ে করতেছি। যেমন ধরেন একটা এনায়ন স্টেকিং করছি আমরা, তারপরে ক্যাটায়ন দিচ্ছি, তো ক্যাটায়নটা কি সাইজ ভেরিয়েবল সাইজ আছে। এখন ক্যাটায়নের সাইজ বড় হয়ে গেল, তখন তো ওই যে ইন্টারস্টিশিয়াল সাইজ যেটা আছে এটা এক্সপান্ড করে যায়, তো এক্সপান্ড করলে অ্যানায়নটা এটাও এক্সপান্ড হয়ে যায়। তো এর জন্য এইটাকে, এই ধরনের যে স্ট্রাকচার হয় এইটাকে অকিফ যে সাজেস্ট করছে এটাকে ইউটেকটিক স্ট্রাকচার বলবো। এবং কখন ইউটেক স্ট্রাকচার হবে এইসব জিনিস আমরা রিজিড স্ফিয়ার মডেল নিয়ে, আমাদের দুইটা ইয়ে কি, আমরা স্ফিয়ারকে বলছি রিজিড, কিন্তু আমরা যখন অ্যানায়ন কিংবা ক্যাটায়ন নেব সাইজটা তো একদম রিজিড না। একটা অ্যানায়নের সাইজ বড় হতে পারে, ছোট হতে পারে, ক্যাটায়নের সাইজ বড় হতে পারে, ছোট হতে পারে। এইসব কারণে আমরা দেখবো যে এটার কিছু ডিমেরিটসও আছে, কিন্তু ইন জেনারেল আমরা যখন ডিসক্রাইব করি এই ডিসক্রিপশনটা এইভাবে আমরা করতে পারি। আজকের এই পর্যন্ত রাখলাম। আমরা পরবর্তীতে আরো অন্য লেকচার যেটা আসবে সেটা পলিহেড্রা মডেল দিয়ে আমরা কিভাবে স্ট্রাকচার ডিসক্রাইব করি সেইটা নিয়ে আসবো পরের লেকচারে। আপনাদেরকে আজকের লেকচার শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আশা করি আপনারা পরের লেকচারটা উপভোগ করবেন, যেটাকে পলিহেড্রা দিয়ে আমরা কিভাবে স্ট্রাকচার ডিসক্রাইব করতে পারি, বোধ আয়নিক স্ট্রাকচার কিংবা কোভ্যালেন্ট স্ট্রাকচার কিংবা মেটালিক স্ট্রাকচার, এইরকম জিনিস আমরা পরবর্তী লেকচারে নিয়ে আসবো। আমরা আগেই বলছি যে এই স্ট্রাকচার অফ সলিড ডিসক্রাইব করার পরেই আমরা দেখবো যে আমরা যে সিলেবাস অনুযায়ী যে লেকচার সিরিজ শুরু করেছি, তো এটাই সিলেবাসের লাস্ট চ্যাপ্টার, যেটাতে স্ট্রাকচার অফ সলিডস কিভাবে ডিসক্রাইব করা হয় সেই জিনিসটা আছে। আজ এই পর্যন্ত থাক। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।